একে তো অমাবস্যা, তার ওপর আবার বৃষ্টি মুখর রাত। পথ হারানোটা খুবই স্বাভাবিক। এই রকম একটা রাত্রিরে তাই হলো। দিনেশ আর তার বউ রীতা পথ ভুল করে একটি বাড়ির কাছে এসে উপস্থিত হলো। আর এই বাড়ির ভেতরে আছে এই অরূপ। অরূপ, ওঠ, পড়তে বসতে হবে না? কখন থেকে শুয়ে আছিস? এইভাবে পড়াশোনা করলে কম নাম্বার পাবি, আর বাবা আমাকে বকবে, বলবে তোমার জন্য ছেলেটার এই নাম্বারটা হয়েছে। তখন ভালো লাগবে তো শুনতে? সন্ধে হলো আর কারেন্টটাও চলে গেল। তোর মজাই হয়েছে, আমি তো বাতিটা জ্বেলে দিয়ে গেলাম তুই পড়তে বসবি বলে। তা না করে সোফায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস। আসলে আজকে না বড্ড ক্লান্ত লাগছিল মা, সেই কারণে একটু চোখটা লেগে গিয়েছিল। আমি এক্ষুনি পড়তে বসে পড়ছি, তোমাকে আর বকাবকি করতে হবে না। রাতে ভালোই মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। বাবা কি করে আসবে বলো তো? আজকে তো বাবার আসার কথা ছিল। হ্যাঁ রে, আমি সেটাই ভাবছি। এখন যদি ঝড় বৃষ্টি ওঠে, তোর বাবা রাতে কিভাবে আসবে সেটাই ভাবছিলাম। ঠিক আছে, সে নয় আমি একটুখানি এগিয়ে দেখে নেবক্ষণ, তখন তোকে ডেকে নিয়ে যাব। তুই এখন পড়তে বসে যে দেখিনি। আজকে তোর পছন্দের খাবারটা বানিয়েছি, তুই পড়ে ওঠ, তখন আমি তোকে দেব। লুচি আর আলুর দম করেছি, তোর পছন্দ নয়? তোর বাবারও খুব পছন্দ। তাই বাইরে থেকে দরজা ঠোকার আওয়াজ শুনে খুলে দেয় অরূপের মা। আগে তো এদিকে কোনোদিনও আপনাদের দেখিনি, নতুন মনে হয় নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা ভালো বাড়িতেই আছেন। আজকের রাতে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। আশেপাশে আর কোনো বাড়িও নেই। আমাদের বাড়ির পরে পুরো একখানা বন পড়বে, তারপরে পাকা রাস্তা ধরে আপনারা রাস্তা দেখতে পাবেন। তাই আজকে বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই থাকবে। বৃষ্টির রাতে আমরা পথ ভুল করেছি, এদিকে আমাদের কেউ থাকে না, আর হঠাৎ করে মেঘ বৃষ্টি করে দেওয়ার জন্য এদিকে এলাম। আপনাদের বাড়িটাই কাছে দেখতে পেলাম বলবো। আগে চা খান, একটু আলাপ পরিচয় করি, তারপর নয় যাবেন। এখানটা গ্রামাঞ্চল, যাতায়াত বিশেষ লোকে কেউ করে না। বাসও মোটে সারাদিনে এই 3-4টে চলে, তাই যাতায়াত ব্যবস্থাও এখানে ভালো নয়, রাস্তাঘাটও ভালো নয়। সেই জন্য এদিকে নতুন মানুষের আগমন খুব কমই হয়। আর এইখানে গ্রামের মানুষ, তারা তো অর্ধেক শহরেই চলে গেছে, শহরে কাজ খুঁজতে, তারা শহরেই থেকে গেছে। হ্যাঁ দিদি, এদিকটা পুরো নীরব নিশ্চুপ হয়ে আছে, কোনো বাড়িঘরদোরও দেখতে পাইনি যে জিজ্ঞাসা করব এটা নিশ্চিন্তপুর কিনা। আমরা নিশ্চিন্তপুরে বেরিয়েছিলাম যাব বলে, এটা এক অচেনা জায়গায় ঢুকে পড়েছি, আর গুগল ম্যাপটাও কাজ করছিল না, যার জন্য এই ভুলটা হয়ে গেছে। আর এত বজ্রপাত হচ্ছিল, আমার তো ভয়ই লেগে গিয়েছিল যে কোথায় এলাম কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ভাগ্যিস আপনাদের বাড়িটা এখানে ছিল, একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। এই বলে অনিমেষ আর তার বউ বেরিয়ে পড়ে বৃষ্টিটা কমলেই। কিন্তু জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় একটা কালো ছায়া তাদের পিছু নেয়। আরে দাদা, আর বলবেন না, জঙ্গলের পথ দিয়ে আস্তে আস্তে আমাদের যেন কেউ পিছু নিয়েছিল। ভয়ে তো আমাদের আত্মারাম খাঁচা হয়ে গেছে। বলেন কি? আপনারা তো খুব জোর বেঁচে গেছেন।
ওই ছায়ামূর্তির জন্য এই গ্রামে কেউ থাকতে পারে না, সন্ধেবেলা কেউ বেরোয় না, গ্রামে মানুষ সংখ্যাও কমে গেছে। যদিও কাউকে কোনো ক্ষতি করেছে বলে আমার শোনা নেই। এই গ্রামের শেষ প্রান্তে এক বড় বাড়িতে আমরা উঠেছিলাম আজকে বৃষ্টি থেকে বাঁচতে। সেখানেই এক মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে আছে, আর কেউ কোথাও ছিল না। আমার দেখে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু কিছু উপায় ছিল না আমাদের ওই ঘরে বসা ছাড়া। এত জোরে জোরে বিদ্যুৎ করছিল যে রাস্তাতেই বোধহয় আমরা বিদ্যুতে মারা যাব বলে ভয় পেয়েই এক প্রকার ওই ঘরে ঢুকেছি। কিছু হয়েছে দাদা? আপনার মুখটা কেন অমন শুকনো শুকনো লাগছে? তখন ওই চা কাকু বলতে লাগলো, অনেক দিন আগে এই পুরনো বাড়িতে আমাদের রানীমা, মানে আমাদের জমিদার গিন্নি, তার ছেলের সঙ্গে থাকতো। হঠাৎ করে গ্রামে কলেরা রোগ শুরু হয়, আর সেই কলেরা রোগেই আমাদের ছোট বাবু অর্থাৎ রানীমার ছেলে মারা যায়। রানীমা তো কেউ বাঁচাতে পারল বললাম না বাবু, আমি যে কি করি, তোর বাবাও এখানে নেই, একটা ভালো ডাক্তার বদ্যি পর্যন্ত নেই, তোকে এইভাবে অকালে চলে যেতে হলো বাবু। সেই শোকে রানীমাও মারা যায়। তারপর থেকে এই গ্রামটা পুরো শ্মশানপুরী হয়ে যায়। যে আসে ছায়ামূর্তি তাকেই দেখা দেয়।